সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মধ্য জুলাই থেকেই পরিণত হয় এক গণ আন্দোলনে, যাতে যোগ দেন দেশের সর্বস্তরের জনগণ। রিকশা চালক থেকে ব্যাংকার কিংবা হোটেল শ্রমিক থেকে পোশাক কর্মী, কেউ বাদ যাননি সেই স্বৈরাচার বিতরণের মিছিলে যোগ দিতে। নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি তেমনই দুজন শ্রমজীবী মানুষ, যাদের সুমহান আত্মত্যাগে ৩৬ জুলাই দেশ থেকে বিদায় নিয়েছে খুনি হাসিনা। আমরা পেয়েছি স্বাধীনতার স্বাদ। প্রিয় দর্শক, সন্ত্রাসের জনপদ হিসেবে একসময় বেশ কুখ্যাতি কুড়িয়েছিল নারায়ণগঞ্জ। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত এই শহরের সাধারণ মানুষকে দীর্ঘ বছর জিম্মি করে রেখেছিল আওয়ামী গডফাদারেরা। যে কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে তাতে মুক্তির পথ হিসেবে গ্রহণ করে এই শহরের মানুষ। এর মধ্যে আমাদের আজকের অতিথি মোহাম্মদ আনোয়ার ও মোহাম্মদ ফয়েজও ছিলেন। পুলিশের গুলিতে যাদের একজনের দুটি চোখ এবং আরেকজনের একটি চোখ হারিয়ে গেছে, অনুষ্ঠানে তাদের মুখ থেকেই শুনব সেদিনের সেই দুঃসহ স্মৃতি। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আনোয়ার ও ফয়েজের উপর নির্মিত দুটি প্রতিবেদন দেখে নেব। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি হোটেলের কর্মচারী মোহাম্মদ আনোয়ার। ৩ সন্তান নিয়ে মোট ৫ জনের সংসারের চালিকা শক্তি তিনি। ছোটবেলা থেকেই অভাব অনটনের ভেতর বেড়ে ওঠা আনোয়ার বোঝেন না সরকারি চাকুরিতে কোটা পদ্ধতির জটিল সমীকরণ, কিন্তু এটি বুঝতে পেরেছিলেন জুলাইয়ের ছাত্র আন্দোলন ছিল একটি পরিবর্তন আনার জন্য। কিন্তু হাসিনার পুলিশ বাহিনী আনোয়ারের মতো একজন খেটে খাওয়া মানুষকেও ছাড়েনি, গুলি করেছে নির্বিচারে। কদমতলী থানার সামনেই তাদের উপর নির্বিচারে চালানো হয় গুলি। অসংখ্য গুলিতে মৃত্যু মুখে পড়েছিলেন আনোয়ার, কিন্তু ভাগ্য সহায় বেঁচে ফিরেছেন সেখান থেকে। তবে খোয়া গেছে তার চোখ। একটি চোখ সম্পূর্ণরূপে অন্ধ হয়ে গেছে, আরেকটিতে সামান্য যে আলোটুকু অবশিষ্ট রয়েছে সেটি নিয়েও শঙ্কা কাটেনি চিকিৎসকদের। আনোয়ারের মতোই আরেকজন শ্রমজীবী মোহাম্মদ ফায়েজ কাজ করেন একটি ওয়েল্ডিং কারখানায়। শিশু কন্যাসহ ৩ জনের ছোট্ট সংসার রয়েছে তার। অথচ পুলিশের গুলিতে চোখ হারিয়ে এখন দিশেহারা ফায়েজ। ফায়েজ ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের একজন ঘোর সমর্থক। সাইনবোর্ড যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে অসংখ্যবার আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। তাদের প্রতিরোধের মুখে বারবারই পিছু হটে হাসিনার পুলিশ। ফায়েজ সেই বিপ্লবীদের মধ্য থেকে সাহসের ফুলকি ছোটান। নারায়ণগঞ্জের ছেলে ফায়েজ ছোট থেকেই ছিলেন সাহসী। লেখাপড়া বেশি দূর করেননি, কিন্তু ভালো মন্দ বিচারে তার বিবেক সবসময় সঠিক পথে দেখিয়েছেন। তাই তো সাধারণ ছাত্র জনতার উপর যখন পুলিশের নির্মম নিপীড়ন চলছিল, তখনও তিনি পিছু হটেননি। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে গেছেন সামনে। পুলিশের গুলিতে ফায়েজের বাম চোখ, বাম চোয়াল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। নাক ছিদ্র হয়ে এফোড় ওফোড় হয়। সেই ভয়ঙ্কর দৃশ্য আজও মনে হলে ঘুমাতে পারেন না ফায়েজ। হাসিনার নারকীয়তা যে কতটা ভয়াবহ হতে পারে, শ্রমজীবী যুবক মোহাম্মদ ফায়েজের ক্ষতবিক্ষত চেহারাই তার প্রমাণ। প্রতিবেদন দুটি দেখলাম, এবার আসছি মূল আলোচনায়। আনোয়ার, প্রথমে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, কি ঘটেছিল? আপনি কেন মিছিলে গিয়েছিলেন সেদিন? আমাদেরকে একটু বিস্তারিত জানান। আমি রায়েরবাগ কদমতলী থানার সামনে রায়েরবাগ স্ট্যান্ডে আমি একটা মা রেস্তোরাঁ হোটেল, খাবার হোটেল, ওইখানে জব করি। তো 17 জুলাই থেকে আমি কাজ ডিউটি শেষ করে আমি রাত হলে আন্দোলনে যোগ দিই। 2 দিন করা তো শেষ। শুক্রবার জুমার নামাজ পড়ে আমি দোকানে ডিউটিতে আসছি। আসার পরে দেখলাম কিছু ছাত্র জনতা বা আমাদের ছাত্র ভাইয়েরা আইসা বলতেছে এই আমাদেরকে পানি দেন। তো
তো আমার মহাজনকে বললাম, স্যার আজকে দোকানটা বন্ধ করে দেন, এখানকার পরিস্থিতি ভালো না। তখন আমি দোকানটা বন্ধ করে ছাত্রদের মাঝে আমাদের মহাজনের অনুমতি ছাড়াই আমি 2 কেস পানি ছাত্র ভাইদের মাঝে বিতরণ করে দিলাম। তারপরে দোকানের শাটার মহাজন লাগাইয়া চলে গেল। তো আমি ছাত্রদের মাঝে অ্যাড হয়ে গেলাম, আমি আন্দোলনে যোগদান করি। এটা 19শে জুলাই। চিন্তা করলাম আমার ছেলে তো ছাত্র, আমার মেয়ে ছাত্র, দেশের সব সন্তানের জন্যই তো বাবারা মারা অভিভাবক যারা আছে সবাই দেশের বিভিন্ন শ্রেণীর মানুষই নেমে গেছে রাস্তায়। তা আমি আর আমার মনটাকে ধরে রাখতে পারি না, আমিও এদের সাথে নেমে গেছি, নিজের বাচ্চাদের সাথে। তখন আমি আর মোবাইলটা বাসা থেকে নিয়ে আসি নাই, মোবাইলটা বাসায় ছিল। আমি প্রথম গুলি খাই পাওয়ায়, প্রথম শুক্রবার দুপুরবেলা গুলি খাই পায়ে গুলি খাওয়ার পরে আমার প্যান্টটা ফুটো হয়ে যায়। ফুটো হওয়ার পরে আমি আমাদের স্টাফ রুম ছিল, স্টাফ রুমে যে আমি অনেকক্ষণ রেস্ট নিলাম, পানি খেলাম। আমাদের স্টাফরা বলতেছে, ভাই আপনি আর আন্দোলনে যায়েন না, আপনি 3টা ছেলে আছে, পরিবার আছে, এরকমভাবে গণহত্যা হচ্ছে, যদি আপনার কোনো কিছু হয়ে যায় আপনার ছেলে সন্তান পরিবার দেখবে কে? আমি কি আল্লাহ তাআলা দেখবে। আমাদের অনেক ভাইয়েরা, অনেক বোনেরা, আমাদের অনেক পেশাদারি মানুষ আমাদের ডান পাশে বাম পাশে মানে নগদে ডেট হয়ে যাচ্ছে। তখন আর আমি নিজেকে ধরতে রাখতে পারি নাই, আমি স্টাফ রুম থেকে আবার পানি টানি খেয়ে আবার বাড়ি চলে আসছি। বিভিন্ন রাজনীতি দলের লোকটাও ছিল, তারা আমরা সবাই একসাথে জড়ালো হয়ে, মানে মনে করেন না 2-4 হাজার লোক একসাথে একজোটে নেমে গেছি। তখন মেন রাস্তা থেকে আমরা 2টা ট্রাক ঠেলে থানা বরাবর নিয়ে আমরা একটা ব্যারিকেড দিই। আমরা ওই ব্যারিকেড দিয়েও আমাদেরকে বাঁচাতে পারি নাই। আমাদের আহত ভাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লুকিয়ে থেকেও, বাসা বাড়িতে থেকেও গুলিবিদ্ধ হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা, পুলিশ লীগ, পুলিশ বাহিনী। আপনি কিভাবে আহত হলেন? আমি কিভাবে আহত হয়েছি, আমি যখন নাকি এশার নামাজের পর আমরা থানা মুখামুখি হয়ে যাই, সবাই সব শ্রেণীর লোকজন দেখতেছে মেইন রোডে, গলিতে, রাস্তাতে এফর অফর মানুষ লাশ পড়ে আছে। আর লাশ এমনভাবে পড়ে আছে, কোনো মানুষ, সত্য বিভাগ যদি মানুষের ভিতরে থাকে সে ঠিক থাকার মতো না। আমাদের দেশের অনেক যুবক সন্তান, ছেলে পেলে, বাচ্চারা দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমার তো ভালো বয়স হয়ে গেছে, আমি এখন যদি চলে যাই, স্বৈরাচার সরকারের জন্য আন্দোলন করে দেশটাকে যদি আমরা এই সন্ত্রাস মুক্ত, স্বৈরাচার মুক্ত করতে পারি, তাহলে আমার জীবনটা আমি ধন্য মনে করতে পারবো। অদূর ভবিষ্যতে আমার ছেলে সন্তান বুক খুলে কথা বলতে পারবে, মানে সব জায়গায়, মানে তার সব কথা সবার সাথে অধিকারটা ফিরে পাবে। এই হিসাব করে আমি নেমে গেলাম। যখন রাত 11টা বেজে যায়, তখন এই আপনি যে আন্দোলনে নেমেছেন আপনার বাচ্চাদের সহ, আপনার বাসার কেউ জানতো এই খবর? হ্যাঁ, আমার পরিবার জানতো, আমার ওয়াইফ জানতো। আমার ওয়াইফ আমাকে হাতে ধরে রাখছে, বলতেছে তুমি দুপুরে গুলি খেয়ে আসছো আবার চলে যাচ্ছ। আমি কি, এটা আমার কিছু হয় না, ছিটাগুলি লেগেছে, মনে করো এটা আমার কিছু হবে না, আর ছিটাগুলিতে মানুষ মারা যায় না, তুমি ছাড়ো। কয় তাহলে আমিও যাব। আমি কই না, তুমি যাওয়া লাগবে না, তুমি থাকো, আমি যাই। রাত 11টা যখন বাজলো, আমার হাত মাইক দিয়ে পুলিশ, কদমতলী থানার পুলিশ বলতাছে, আপনারা আমার ভাই লাগেন, আপনারা আমার ছেলের মতো, আপনারা আমার বাপের মতো, আপনারা যার যার ঘরে চলে যান, আপনাদের কাছে আমরা আত্মসমর্পণ করলাম। এই কথা বলে আমাদেরকে পিছপাও করানোর জন্য ভিতর দিয়ে 2-3টা অ্যাম্বুলেন্স আসলো, অ্যাম্বুলেন্স থেকে কিছু পুলিশ বাহিনী নামলো, আর ওই যে বিকেসের মতো কিছু টাং নামলো। টাংগুলো নামার সাথে সাথে পশু পাখি কীভাবে মারে তার চেয়ে বেশি আমাদেরকে পুলিশ বাহিনী গুলি করেছে। আমার ডান পাশে একজন ছিল, সে নগদে রোডে ঢুলে পড়ে গেছে। আমার বাম পাশে একজন ছিল, তাও চলে গেছে। একজনের পাওটা লেগেছে, পাওটা এই দিক দিয়ে বার হয়ে অন্য দিক দিয়ে বার হয়ে গেছে। তখন আমি একটা বাহিরে একটা কনফেকশনের দোকান আছে কদমতলী থানার সামনে, ইসলামিয়া হাসপাতালের আগে, আমি ফ্রিজের আড়ালে লুকিয়ে থেকে একটু মুখটা বার করেছি। তাৎক্ষণিকভাবে আমার চোখে আর গলাতে কিছু গুলি লেগে যায়। তখন আর আমি চোখ দিয়ে দেখি না, আমার ডান চোখটা একটু হালকা বন্ধ করছি, আমি অন্ধকারের মতো হয়ে গেছি। তখন আমার বাড়ি তো কেউ মোবাইলে আনি নেই, আমি কিভাবে এই রাস্তা পার হব, আর আমি কাউকে সাহায্য করার মতো কথা বলবো। তারপর আমি
একটু আগানোর পরেই আমার এক সহকারী হোটেল শ্রমিকে আরেকজনকে পেয়েছি। সে একটা বাবুর্চি গুলিস্তান হোটেলের, তার বাসা রায়েরবাগ। তো সে বলতেছে, আনোয়ার ভাই আপনার কি হয়েছে, আপনি বাসায় যান নাই? আমি কি ভাই আমি চোখে গুলি লেগেছে, বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে ভাই, আমাকে ডাক্তারখানা নিয়ে যান। কয় বাসায় ফোন দেন। আমি কি বাসায় ফোন দেওয়ার মতো মোবাইল আমার কাছে নাই, আপনি আমাকে ভাই আগে ট্রিটমেন্টের জন্য নেন, আমি চোখে কিছুই দেখতেছি না। তখন আমাকে সে রায়েরবাগ থেকে হাঁটিয়ে ধরে কাঁধে বর করে করে আমাকে নিয়ে যায় সোনিয়াকের একটা প্রাইভেট হসপিটালে। প্রাইভেট হসপিটাল থেকে আমাকে রাখে নাই, স্লাঙের পানি দিয়ে ওয়াশ টোয়াশ করে আমাকে দিয়ে রেফার করে ঢাকা মেডিকেলে। তখন আমার ওই ভাই আমাকে ঢাকা মেডিকেল নেওয়ার জন্য সোনিয়াকরা ব্রিজ দিয়ে এই পারে আসে। যুবলীগ ছাত্রলীগ গুন্ডা বাহিনী আমার রিক্সাটা ঘুরিয়ে বলা হয় এখান দিয়ে যাওয়া যাবে না। যখন যাওয়া যাবে না বললো, তখন আবার আমি হসপিটালে আমার ওই ভাই আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এরা একটা অ্যাম্বুলেন্স এনে ডেকে আমাকে এই অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেয়। আমাকে তখন ঢাকা মেডিকেলে নিয়ে যায়। আমাকে বারান্দায় ফালায় রাখে। আমার ওয়াইফকে ফোন দিলাম। আমার ওয়াইফ আর একা মহিলা মানুষ কিভাবে আসবে, সে রাত্রে কারফুজারি দিয়ে দিছে, সে আর আসতে পারে না। সকাল ভোর 5টার দিকে আমার বড় ছেলেকে নিয়ে এসে ঢাকা মেডিকেলে এসে দেখে আমি ফ্লোরে পড়ে আছি। যখন চিকিৎসা শুরু হয়নি তখন চিকিৎসা শুরু হয় না। যখন আমার ওয়াইফ আর আমার বড় সন্তান আসলো, আমি তাদের কাছে বলতেছিলাম আমাকে তোমরা মাফ করে দিও, আর আমার বউকে বলতেছি তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার কথা রাখি না, তোমার অবাধ্য হয়ে আমি আমাদের দেশের স্বৈরাচারের জন্য আন্দোলনে নেমেছিলাম। যদি আমার কিছু হয়ে যায়, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার সন্তানগুলোরে তুমি যেভাবে পারো সুশিক্ষায় শিক্ষিত করো, যাতে দেশের কাছে বলতে পারে আমার বাবা দেশের জন্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আপনি তখন এই কথাগুলো বললেন, আপনি কি ধীরে ধীরে আপনি বুঝতে পারছিলেন যে আপনি মারা যাচ্ছেন এরকম? আমার কাছে এমনটা মনে হচ্ছে, আমি তো ফ্লোরে, আমি বেডও পাচ্ছি না, মানে চোখেও দেখেন, চোখেও দেখি না, চিকিৎসাও শুরু হয়নি, চিকিৎসা শুরু হয় না, আমাদেরকে অ্যালাউ করছে না। তখন মনে হয়েছে যে আপনি আসলে, আমি মনে হচ্ছে আমার সামনে তো আরো লোক ফেলে রাখছে, তখন আমার মনে হচ্ছে না আমি বাঁচব। তখন আমার বড় ছেলেকে আমি হাত ধরে বললাম, বাবা তুই তো আমার বড় ছেলে, তোমার ছোট আরো 2টা ভাই আছে, বোন আছে, আমার তরফ থেকে তুমি বাবার মর্ম দিয়ে তাদেরকে তুমি মানুষ করো। আব্বা তুমি কি বলতেছ, তোমার কিছুই হবে না, তোমাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখ। আমি বলতেছি মনে হয় না বাবা আমি বাঁচব, আমার কাছে এমন মনে হচ্ছে, মনে হয় না আমি বাঁচব। তখন আমার ওয়াইফকে ডাক্তার বলল আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। যখন আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া, আমার ওয়াইফ টলি দিয়ে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে 2200 টাকা চাচ্ছে। আমার ওয়াইফ বলতেছে 200 টাকা কম আছে, 200 টাকা আমি বাসা থেকে এনে দিব। তখন ডক্টর বলতেছে না, 200 টাকা না দিলে আমাকে অপারেশন করাবে না। তখন নিজের কাছে আরও আমার ভয় ঢুকে গেছে, 200 টাকার জন্য কি আমার অপারেশন হবে না, আমি কি মারা যাব তাহলে? আসলেই আমার ছেলে তখন আমার সামনে থেকে দৌড়িয়ে নিচে নেমে যায়, টাকার জন্য ছুটাছুটি করতেছে। চাচাকে ফোন দিতেছে, চাচাতো ভাইকে ফোন দিতেছে, আব্বুর অপারেশন হবে, কিছু টাকা পাঠান। তখন আমার বড় ভাই কিছু টাকা পাঠায়, তারপর আমার অপারেশন হয়। অপারেশন থিয়েটারে আমাকে অপারেশনে রেখে ডক্টররা বিভিন্ন কথাবার্তা বলতেছে, কারফিউ দিছে, নার্সকে কিভাবে আসলেন? নার্স বলে আমার বাসায় পানি ছিল না, লেট হয়ে গেছে, আমার আসতে দেরি। মানে তারা আপনার চিকিৎসা শুরু করেনি না, আমাকে এই ওটিতে রেখে তারা ওদের গালগল্প করছে, কে কিভাবে আসতে পারছে, কার বাসায় পাক হয় না, কে গোসল করে নাই, কার পানি নেই। আর অন্যদিকে আপনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। তারপর ঘন্টা 2 পরে আমাকে অপারেশন থিয়েটার থেকে বার করা হয়। অপারেশন করেছিল? অপারেশন করা হয়েছে, আমার গুলি বার করতে পারে নাই, গুলি এখনো চোখে আছে। 2 চোখেই? না, আমার বাম চোখে আছে। আপনি কি মানে আনোয়ার ভাই, আপনি কি 2 চোখে একটুও দেখেন না এখন?
আমি ডান চোখে আপনাকে দেখি, গুলা দেখি, আমি পুরোপুরি দেখি না। আমার বাম চোখটা পুরাটাই ড্যামেজ। ডক্টর বলতেছে আমার কোথাও এই চোখের কোনো ট্রিটমেন্ট হবে না। আর আর ডান চোখটা ডাক্তার বলতেছে আপনার একটি চোখ যতটুক দেখতেছেন, এটা চোখ এমন একটা জিনিস, সেন্সিটিভ বিষয়, আমরা চাচ্ছি না আপনার চোখটায় হাত দেওয়ার জন্য। যদি হাত দেওয়ার কারণবশত এই চোখের আলোটাও চলে যায়, যতটুক দেখতেছেন ততটাও না দেখতে পারেন। জি, আনোয়ার ভাই আপনার কাছ থেকে শুনবো। আনোয়ার হোসেন, আমরা একটু ফয়েজের কাছ থেকে শুনে আসি। ফয়েজ, আপনি কিভাবে আন্দোলনে যোগ দিলেন? আমি কাজ করতাম, গৃহ ওয়ার্কশপের কাজ করি। তো কাজ শেষে আর কি আমি যে মানুষের বাড়িতে যে কাজ করতাম বেশি, তো কাজ শেষে আমি মাঝে মাঝে ঘন্টাখানিক সময় দিতাম ওখানে। আমার যারা আছে আবার সবাই ফ্রেন্ড সার্কেল, সবাই স্টুডেন্ট, তো ওরা রোডে যখন থাকতো ওদের কাছে যে সময় দিতাম। কোন এলাকায় ছিল? এটা হলো চিটাগাং রোড, একদম স্থানে। আচ্ছা। তো ওদের সাথে সময় দিতাম, একটু মজা টজা করে আবার আইসা পড়তাম, মানে আন্দোলনের মিছিল করে আইসা পড়তাম। তো এমন চলতেছে 19 তারিখ পর্যন্ত। তো 20 তারিখে বিকাল 5টার দিকে আমি প্রায় এমন টাইমে বাসার থেকে বাইরে হওয়ার পরে সবাই বলতেছে ডাচ বাংলা ব্যাংক আগুন লাগিয়ে দিছে। তো ওখানে গেলাম, যাওয়ার পরে দেখি তো ডাচ বাংলা ব্যাংকের ওখানে অনেক হসপিটাল আছে, ওটাতে অনেক রোগী আছে, সব শিশুরা বা মেয়েরা। তো পুলিশ এই জায়গায় একটু কাহিনী আমি পিছিয়ে গেছি, কেন আগুন লাগানো হয়েছে। তো পুলিশ ফার্স্টে বিজিবির গাড়ি আসছে 4-5টা একসাথে, আইসা বলতেছে যে সবাই বলতেছে যে তোমাদের কাছে আমরা সারেন্ডার করলাম, আমরা কিছু করবো, আমরা চলে গেলাম। তো পুলিশ চলে গেল। এর ভিতরে আমরা খবর পেলাম যে পুলিশ নাকি আস্তে আস্তে সিভিলে পোশাক পরে, ঠিক আছে, ডাচ বাংলা ব্যাংকের উপরে উঠতেছে, পরে নাকি অ্যাকশন নিবে। তো ওই জায়গায় গেল পোলাপেন, যাওয়ার পরে দেখে বাস্তবিক উপর থেকে গুলি করতেছে, পোলাপেনে টায়ার টুয়ার না দিছে ডাচ বাংলা ব্যাংকে আগুন লাগায়। তো আমরা ওই জায়গায় যাওয়ার পরে ওই হসপিটালের থেকে আর কি অনেক আগুন জ্বলতেছে, সব রুগীরা ডরে গেছে। আমরা গেছি যে রুগীগুলো আগে নামাই ওখান থেকে। এমন একটা অবস্থা করছে, পুলিশ এত খারাপ, আর ছাত্রলীগের যুবলীগের পোলাপেন। আমরা ওই জায়গায় যাইতেছি, আমার যাইতেই দিতেছে না, কোনো লোকই নামাই দিতেছে না। আমাদের কথা হইলো গিয়ে সবাই তো মানুষ, যাই করি সবাই তো মানুষ, এই আগুন জ্বলতেছে, এমন তো হইতে পারে হসপিটালের ভিতরে লেগে দিতে পারে, তখন তো সবাই মারা যাবে। তো আমরা গেছি, যাই সবার নামানোর চেষ্টা করতেছি। পুলিশ উপর থেকে গুলি করতেছে, রাবার বুলেট, টিয়ার শেল মারতেছে, উপর থেকে হেলিকপ্টার দিয়ে রাবার বুলেট, টিয়ার শেল মারতেছে। তো আমরা সবাই নিচের দিকে চলে আসলাম, প্রায় আধা ঘন্টা ওনাদের সাথে পারাবাড়ি করলাম, মানে নিচের থেকে উপরে পরে এক পর্যায়ে যখন ছাদের থেকে সব পুলিশ হেলিকপ্টার দিয়ে নামায় নেওয়ার পরে ওনাদেরকে আমরা ঢিলাইতে অনেক দূর নিয়ে গেলাম, প্রায় মনে করেন হাফ কিলোর মতো নিয়ে গেছি, ঢিলাইতে নিয়ে গেলাম। এক পর্যায়ে একটু যাওয়ার পরেই দেখলাম লাগে স্নাইপার দিয়ে গুলি করলো, কোথা থেকে গুলি করছে বলতে পারি না, এক জায়গায় 2 জন ডেড হয়ে গেছে চোখের সামনে। এটি দেখে আমি পুরা মানে পাগলের মতো তখন 5:30 বাজে বিকেল। হ্যাঁ, বিকেল 5:30 বাজে। এরকম করতে করতে যাইতে খালি লাশই পড়ে রয়েছে। লাশ তুলে আপনারা কোথায় নিলেন? এগুলা নিচে নামা দিতেছে, আরো অনেক মানুষ আছে, সাইড করে রেখে দিতেছে রোডের উপরে। তো হ্যাঁ, রাস্তার পাশে রাখতেছে, পুলিশ দেখতেছে, লাশ সব টাইনা নিয়ে যেতেছে। তো আমাদের কথা হলো আমাদের ভাইদের লাশ ওরা নিয়ে যাইবো, আমরাও তো করতে পরে করতেছি। পরে এক সময় দেখি শুধু আমরা আসি, মনে করেন ওই যে 200-300 পোলাবেন ছিলাম, ওই জায়গায় মাত্র 30 থেকে 40টা পোলাবেন আছে, আর পুরা রোড ফাঁকা। আর মেরে ফেলছে গুলি করে? মারে না, সব মারতে পারে না, যার যাওয়ার মানে 300-400 লোকের ভিতরে তো বুঝেনি 60-70টা লোক মারা গেলে আর কেউ ওখানে দাঁড়ায় থাকতে পারে? তো এরকম আমরা যাইতেছি, এক পর্যায়ে দেখি শুধু আমরা আছি কয়জন, এবার এসে 15 জন। এই 15 জন মিলে ওই বার্গারে গাড়ি ঠেললে নিয়ে গেছে পুলিশটা মারানোর লেগে, একদম পুলিশের সামনে গেছি। যাওয়ার পরে একটা ছেলে, একটা পাগল হবে বা রাস্তার টোকাই হবে, দেখি গুলি করে ভ্যানের ভিতরে শোয়া রাখছে, লড়তেছে আর খালি বলতেছে আমার বাঁচান, পুলিশের বলতেছে আমার বাঁচান। ওরা কেমন হারামি, মানে একটু পানি খেতে চাইতেছে, পানির মধ্যে খেতে দিতেছে না, আমগুলো কাছে যেতে দিতেছে না। হ্যাঁ, ফুটওভার ব্রিজের উপরে উঠছে, কোন সময় উঠছে খেয়াল করি নাই আমরা, কারণ আমরা ওই পাশে তো করা গুলি করলে এই পাশে আমরা যখন আইল্যান্ডের উপরে নিয়ে যেতাম তখন আমাদের শরীরে লাগতো না। তো ওরা ফুটওভার ব্রিজের উপরে উঠছে, এর ভিতরে আমি দেখে একটা দৌড় দিছি। দৌড় দেওয়ার পরেও ফার্স্টে আমার একটা সাউন্ড গ্রেনেড মারছে, ঠিক আমার কানের 2 হাত ফাড়াকেও তো ফাটছে, আমি কান আমার সব ব্যান্ড হয়েছে গা। এই জায়গায় আমি একটা রাবার বুলেট রাখছে, কান পুরো ফাইরে গেছিলো এই দিক দিয়া। ফাড়ার পরে আমি আর কানে কিছু শুনতাছি না, এই 2টা রাবার বুলেট আর সাউন্ড গ্রেনেড লাগার পরে আমি আর কানে কিছু শুনতাছি না। তো আমি দেখতেছি কি আমার শরীর আস্তে আস্তে অবসরের মতো হয়ে গেছে, যে আর কি। আর দেখতেছি লাগে যখন পানি পড়তেছে, হাত দিয়ে ধইরা যে রক্ত পরে, এমনি কানটা ধরে এমনি ঘোরার সাথে সাথে দেখলাম এদিক দেখলাম কি একটা গেল আমার, ঠিক এই বরাবর এদিক দিয়ে চলে গেল। এদিক দিয়ে যাওয়ার পর আমি আর কিছু বলতে পারি না, আমি অজ্ঞান হয়ে গেছি।
অজ্ঞান হয়ে যাওয়ার পরে প্রায় না হলো 10 থেকে 15 মিনিট পরে আমার জ্ঞান ফিরার পরে দেখি আমার আশেপাশে আরো 6-7টা লাশ পড়ে রয়েছে। আর আপনি তাদের সাথে শুয়ে আছেন? আমি ওদের সাথে শুয়ে রয়েছে, আর অনেকেই সাইডে শুয়ে রয়েছে। এর ভিতরে আরো পোলাবেন আসছে, আমি বলতে পারি না, ওরা আসছিল আমাদেরকে নিতে। তারাও মরে গেছে? তারাও অনেকে মারা গেছে, অনেকে আবার শুয়ে রয়েছে, অনেকের পায়ে গুলি লাগছে, অনেকের এই দিক দিয়ে গুলি ঢুকে দিক দিয়ে বাইর হয়ে গেছে, বাইচে আছে, অনেকের এক এক রকম আর কি। খুব একটা কি বলবো, মানে এইসব কথা মনে পড়লে আমার কানা ধরে রাখতে পারি না। কথা বলতে পারছিলেন তখনও? হ্যাঁ, আমি কথা বলতে পারতেছি, কিন্তু আমার এই দিক দিয়ে আমি বুঝতেছি রক্ত সব আমার পেটের ভিতরে চলে যেতেছে, আর বাকি সব রাস্তায় বিছায়া পুরো রক্ত আর রক্ত আমার সব, আর নাকের রক্ত ভিতর, নাকের ওই দিক দিয়ে রক্ত সব ইয়া করতেছে। তখন আমি চোখে দেখি, হালকা হালকা দেখি আর কি এই যে রক্ত গুলিটা লাগার পরে যেমন এই সাইডটা নগদে ফুলে গেছে গা, ফুলে যাওয়ার পর হালকা হালকা দেখি, তখন আমি কথা বলতে মোটামুটি পারি আর কি, কেউ ডাকতে ঢুকতে পারি। তো কথা বলতেছি, অনেকেই বলতেছি ভাই আমাকে প্লিজ একটু ধরেন না, তো কেউই আমার ধরে না। লাস্টে আমি আল্লাহর কাছে মাপ টাপ চেয়ে গলমন্ডল পরে সবার আমি বলতেছি, আল্লাহ যার যদি কোনো পাপ করে থাকে কারোর সাথে আমার মাফ করে দিয়ে, এটা বলতেছি ওই জায়গায় যে ভাই আমার লাশটা আমার বাসায় পৌঁছায় দিয়ে, যাতে পুলিশ আমার লাশটা না নিতে পারে। তো এই কথা বলার পরে অনেকে বলতেছে ভাই আপনি একটু উঠে দিকে আসেন, কিন্তু আমার শরীরে মানে তখন একটু পরিমাণ শক্তি নাই যে আমি উঠা যাবো ওর কাছে যাবো বা গইরা যে যাবো। তো যাওয়ার পরে ওরা বলার পরে ওরা আমার নাম ঠিকানা সবকিছু বললাম যে এমন জায়গায় থাকি, এমন মসজিদের সাথে, 3তলা মসজিদের সাথে যাবা, আমার নাম বলবা, ফয়েজ দেখবা, আমাকে আমার বাসা দেখা দিবা, আমার লাশটা অন্তত পক্ষে আমার মার কাছে পৌঁছায় দিও। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছি। আবার অজ্ঞান হয়ে যাওয়ার পরে দেখি আমার সামনে শুধু 3জনে শুয়ে আছে, মানে ওরা জীবিত আছে, 3জন শুয়ে আছে, আর বাকি সব গেছে গা। ওই 3জন আমার জন্য বসে আছে যে আমাকে নিয়ে যাবে ওই পারে, কিন্তু এত পরিমাণ গুলি করতেছে, ছাত্রলীগের পোলাপাইন, যুবলীগের পোলাপাইন, আওয়ামী লীগের পোলাপাইন, পুলিশ এত পরিমাণ গুলি করতেছে যে ওরা ডরে মানে আমার ধরতে আসতেছে না। পরে আমার গুলিবিদ্ধ, ওরা অনেকের পায়ে গুলিবিদ্ধ, অনেকে আর কি হালকা পাতলা সিটা বুলেট খাইছে, আর রিয়েল বুলেট যারা খাইছে ওখানে আমি দেখি নাই যে কেউ বাইচা ছিল। আমার মনে হয় আমার দেখার ভিতরে আমি বাইচা আছি। তো আমি এক পর্যায়ে আবার অজ্ঞান হয়ে যায়, 5 মিনিট পর আবার আমার জ্ঞান ফিরে। একটা ছেলে কোনো রকম গইরে এসে আমার লাড়া দেওয়ার পরে আমার জ্ঞান ফিরে। তখন আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ যদি আপনি আমার বাঁচা রাখতে মন চায়, এত কষ্ট দিয়ে না আমার এতটুকু পরিমাণ শক্তি দেন যাতে আমি রোডটা পারাইতে পারি। তো এটা বলার সাথে সাথে মনে করেন আল্লাহর নাম নিয়ে, ঠিক আছে, আমি আমার একটা গেঞ্জি পরা ছিল, ওই গেঞ্জিটা খুইলা এই দিক দিয়ে এই বরাবর শুধু এই যে এমনি ইয়া করে এই বরাবর বাইন্দা দিয়ে, এই চোখটা সহ বাইন্দা আমি কোনো রকম ফার্স্টে একটা আইলেন পার হইতে লোমো, তবু আমার গুলি করতেছে। আমার মনে হইতেছে আমার গুলিকে প্রায় আমার থেকে আরো দূরে গিয়ে আরেকজনের গায়ে লিগা মারা যেতেছে, দাঁড়াগেছেন সব আমার কানের সামনে দিয়ে দিতেছে। আপনার কাছ থেকে শুনবো আবারও ফয়েজ, আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে আরেকটু শুনে আসি। আনোয়ার ভাই, এরপরে আপনার অপারেশন হলো, ডাক্তার মানে বললো যে আপনার একটা চোখে যেটুকু আলো আছে এটুকু থাকবে, এর বেশি ট্রিটমেন্ট করা সম্ভব না। এরপরে এই চিকিৎসা ব্যয় চালালেন কিভাবে? ঢাকা মেডিকেলে যখন আমি অপারেশন হয়, আমি 19শে জুলাই তো অপারেশন করছে, 20শে জুলাই অপারেশন করছে, আমি 19শে জুলাই রাত্রে আহত হই। তো আমাকে 23শে জুলাই রিলিজ দেয়। রিলিজ দেওয়ার পরে আমি বাসায় যাই, আর ঢুকতেও পারি নাই। আবার আমাকে ফোন করে হসপিটালে নিয়ে আসে ঢাকা মেডিকেল। কয় আপনি, ফোন করে বললো আপনি কি আনোয়ার সাহেব? আমি কি জি। কয় আপনি একটু মেডিকেল আসতে হবে। আমি কি স্যার একটু আগে তো আমাকে রিলিজ দিছে, আমি মাত্র বাসায় আসলাম। কয় কালকে আমাদের স্বাস্থ্য মন্ত্রী আসবে, তো আপনাদের সরকারিভাবে হয়তো কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে, এই জন্য আপনার আসতে হবে। যখন আমি আসলাম, আসার পরে কিছু নার্স, কিছু আরও রোগীরা বলতেছে আপনি কি বোকা, আপনি হসপিটালে আসছেন আবার এখন রিলিজ দেওয়ার পর? স্বৈরাচার সরকার তখন কিন্তু আছে দেশে। আমি কি কেন? আমাকে তো স্যার ফোন করে, ডক্টর ফোন করে এনেছে, আমাকে সরকারি কিছু সুযোগ সুবিধা ট্রিটমেন্টের জন্য দেওয়া হবে, আপনাকে ট্রিটমেন্টের জন্য জেলখানায় নেওয়া হবে। তখন আমার মনটা আরও ভেঙে যায়। আমি কি বলে, আমি এখন মরার অবস্থায় আমাকে রিলিজ দিল, তারপরে ফোন করে বাসা থেকে এনে আমাকে আবার কি জেলখানায় ট্রিটমেন্ট দিবে? এটা কোন কথা? কয় হ্যাঁ। তো অনেকভাবে অনেকে অনেক কথা বলতেছে, আমার ভিতরে ভয় কাজ করতেছে। তখন আমার পরিবারকে, আমি আমার ওয়াইফকে বলতেছি, শাহনাজ দেখো আমার তো ভয় হচ্ছে। তো অনেক রুগী আমাকে শিখিয়ে দিছে, আপনি আপনার ওয়াইফকে রেখে পালিয়ে যান। তখন আমার বউর সাথে আমি পরামর্শ করি, আমি কি বলো আমি চলে যাই, তুমি পরে চলে আসো। না না না, আপনি কিভাবে যাবেন, আপনাকে আমি কিভাবে ছাড়বো?
আপনার এক চোখে তো দেখেনি না, আরেক চোখেও পুরোপুরি দেখতে পান না। এখন আপনি এখান থেকে কই না কই যান, আমি কিভাবে আপনাকে খুঁজবো? আপনাকে পুলিশে নিয়ে বা মেরে ফেলুক, আমি যতক্ষণ আসি আপনার পাশে থাকবো, দেখা যাক কি হয়। পরে আমাকে রেখে দিল। রেখে দেওয়ার পরে সকালবেলা আবার ডক্টর একে আমাকে রিলিজ দিয়ে দিল। সামনের মাসে 5 তারিখ একটা ডেট দেশ, সকাল 7টা। 5 আগস্ট আপনাকে আবার ডেট দেয়? ডেট দিয়ে 5 আগস্ট ডক্টর দেখানোর জন্য, বা কোনো জায়গায় রেফার করবে বা ট্রিটমেন্ট কি নেওয়া যায়। পরে আমি বাসায় চলে যাই, কিছু ওষুধ পানি লিখে দেয়। সকালে যাওয়ার পথে আমাকে আর যেতে দিচ্ছে না নিচে, হসপিটালের নিচে আমাকে পুলিশ হ্যান্ডকাপ লাগাই ফেলেছে। হ্যান্ডকাপ লাগাই বলতেছে, আপনি আন্দোলনে গেছেন, আপনি জামাত শিবির। আমি বলতেছি, কি বলেন আপনি জামাত শিবির? আমার কোনো এমন কোনো ডকুমেন্টস আছে? আমি একটা হোটেল শ্রমিক, আমি জামাত শিবির হতে যাবো কি? আমি একটা দিনমজুর, আমি কাজ করি একটা রেস্টুরেন্টে। কয় না, আপনি জামাত শিবির, আপনাকে ছাড়া যাবে না। হ্যান্ডকাপ পরে আমাকে পুলিশ একদিক টানে, আমার ওয়াইফ একদিক টানে। তারপরে ওই যে জলকামান আছে না, জলকামানও আমার পাশে রাখা, অনেক পুলিশ বাহিনী এখানে, মানে টানা হেঁচড়া করতেছে। তো যে কোনো কৌশলে আমার ওয়াইফ পুলিশের কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে রিজার্ভ সিএনজি নিয়ে বাসায় চলে যায়। যখন বাসায় চলে গেলাম, চলে যাওয়ার পরে ওই মহল্লার অনেকে বা আমার বাড়ির আত্মীয় স্বজন, বড় ভাইয়েরা, বাইস্তারা, বোনেরা চিন্তা করতেছে, কয় সোনারগাঁও চলে যেতে। তা আমি তো পরিবার নিয়ে থাকি রায়েরবাগ কদমতলি। কয় আপনি সোনারগাঁও চলে আসেন, আপনি সমস্যা হবে। আর পুলিশ অনেকের বাসা থেকে দৌড়ে দৌড়ে আনতেছে, আয়না জেলখানায় ঢুকাচ্ছে। তো তখন আমি কিভাবে আমি সোনারগাঁ যাই? কারফিউ জারি চলতেছে, 25 দিনের ওষুধ লিখে দেয়, আমরা হসপিটালে আর কোনো ওষুধ দেয় না। তখন আমি আমার বাইরে ফোন করে বললাম, আমার 3.5% জায়গা নিয়ে আপনি আমাকে কিছু টাকা দেন। তখন বলছে, তোর টাকা লাগবে, টাকা নিয়ে ট্রিটমেন্ট কর, তুই যদি পারস আমার টাকা ফিরিয়ে দিস, তোর জায়গা দেওয়া লাগবে না। তা আমি তো আমার কর্মস্থানই নেই 6 মাস যাবত, আমি জায়গা রিটার্ন নিব কীভাবে? ওনার কাছ থেকে নিয়ে আমার পরিবার আর ছেলে সন্তানের পড়াশোনা, বাসা ভাড়া বা আমি ট্রিটমেন্ট নিচ্ছি। আপনি কোথাও থেকে কোনো সহযোগিতা পাননি? আমি একমাত্র সহযোগিতা পেয়েছি জুলাই ফাউন্ডেশন থেকে 1,700,000 টাকা। আচ্ছা আচ্ছা। তাছাড়া অন্য কোথাও থেকে কোনো? হ্যাঁ, এর ভিতরে আবার ওই মেরাজনগর জামাতের কিছু সংগঠনের লোক আমার বাসায় যায়। ওরা যে আমাকে একে একে 3 বার আমার বাসায় যায়, যে আমাকে দেখলো বা আমাকে সাহস দিতেছে, বলতেছে সমস্যা নাই, আপনি কি বাহিরে ট্রিটমেন্টের জন্য হলে বাহিরেই পাঠানো হবে, সরকার বা আমরা আছি, আপনি কোনো ভেঙে পড়েন না। তো প্রথম অবস্থায় আমাকে 20,000 টাকা দিয়ে আসে। তো 20,000 টাকা দেওয়ার পরে আবার 15 দিন, হয়তো 20 দিন পরে আবার যে 5,000 টাকা দেয়। তারপরে আমি চক্ষু বিজ্ঞানে আবার ভর্তি হয়ে যাই। এরাই পরামর্শ দেওয়ার পরে আমাকে চক্ষু বিজ্ঞানে দেয়। চক্ষু বিজ্ঞানে আমি ভর্তি হওয়ার পরে আরেকটা অপারেশন হয়। ওইখান থেকেও আমার অপারেশনে কোনো ভালো কোনো রেজাল্ট আসে নাই, এখনও বুলেট বার করতে পারে নাই, রয়ে গেছে। ফয়েজ, আপনি হামাগুড়ি দিয়ে গেলেন, এরপরে কি হলো? আপনার চিকিৎসা কোথায় চলবে? তার ভিতরে আমাকে তো ওরা এখনো করে নাই, কি দিয়ে নিবে? কোনো তো গাড়ি কিছু চলে না, পুরো কারফিউ চলতেছে। তো ওরা ওখান থেকে একটা তরকারিওয়ালার একটা ভ্যান নিল, তরকারি ফাড়ায় বলতেছে, ভাই আপনার, ওরাই বলতেছে, আমি শুনতেছি কিন্তু কিছু বলতে পারতেছি না। তো ওরা বলতেছে, ভাই আপনার এখানে যত টাকার আছে সব আমরা দিব, কিন্তু আগে ভাইকে হসপিটাল নেই। তো যাওয়ার পরে আমাকে ফার্স্টে নিল হইল গিয়া সাইনবোর্ড প্রোঅ্যাক্টিভ মেডিকেলে। তো ওখানে নেওয়ার পরে আমার আবার একটু জ্ঞান ফিরে, আমি প্রাথমিক চিকিৎসার পরে দেখা যায় আমি একটু হালকা পাতলা কথা বলতে পারি আর কি। আমাকে জ্ঞান ছিল না, পরে আমাকে হালকা পাতলা একটা গালে থাপড় দিল, করলো, যে দেখে আমার জ্ঞানটা আসছে। পরে আমার বলতেছে, তোমার ঠিকানা, তোমার ফোন নাম্বার দাও। তা আমার ফোন, আমি বললাম আমার পকেটে ফোন আছে। তো আমার পকেটে দেখে ফোন বের করে, যে ওই যে ঘোরাঘুরি করছি বা কোনো কোথায় বাড়ি খেয়েছি, আমার ফোন ভাঙে গেছে, কিছু দেখা যাইতেছে না। তো ওনারা, আমার এক বন্ধু নাম হলো বাপ্পি, ওনার নাম্বার দিলাম। আমার অনেকের নাম্বারই মুখস্থ আছে, কিন্তু কারোর ফোন আসে না, শুধু ওর নাম্বারটাই আমার মুখস্থ আসতেছে, তখন আর ইনস্ট্যান্ট আর কিছু না। তো ওকে জানানোর পরে আমার ওনাদেরকে ফোন নাম্বারটা দেওয়ার পরে ডাক্তার সিস্টার বললো যে, দেখেন এই ছেলেটার অবস্থা খারাপ, একটু ডাক্তারে বললো ট্রিটমেন্ট করে। বলতেছে, কয় এখান তো পুলিশ না করে গেছে, তারপর এমপিরা ফোন করে বসে হসপিটালে কোনো যাতে আহতদের চিকিৎসা না করা হয়। তখন আমি বলতেছি, আমি কি মনে মনে ভাবতেছি যে আমি কি মারাই যাবো। পরবর্তীতে আমি আর কি ঢাকা মেডিকেল যখন আমাকে পাঠায় একটা অ্যাম্বুলেন্সে করে, আরও 3 জন সহ আমাকে পাঠায়। পরে আমরা গেলাম, যাওয়ার পরে দেখি জায়গায় ব্যারিকেড,
পরে ওখানকার যেই শনি একটার যে ছাত্ররা ওরা লাস্ট অনেক উপকার করছে, একদম ব্রিজ ফ্লাইওভার পর্যন্ত অ্যাম্বুলেন্সটা পৌঁছে দিছে যে চালু চালু যেমনি পরে নিয়ে যান। হসপিটালে যাওয়ার পরে তো আমার আর কোনো জ্ঞান নেই, আমি বলতে পারি না। এর ভিতরে যে ঢাকা মেডিকেল যে হিজলাগুলো থাকে, এই হিজলাগুলা আগে আসলো, তারপরে লোক যে কিছু স্বেচ্ছাসেবক লীগের কিছু যে কাজ করে যে আমাদের আহতদেরকে নিয়ে, ওরা কিছু লোক আছে, ওনারা ডাক্তারের বকতেছে যে আন্দোলন আহত হয়েছে তাতে কি হয়েছে, ও কি মানুষ না, তো ও ট্রিটমেন্ট আপনারা কেন করবেন না। সাথে সাথে আর কি বকাবকি করার পরে আমার ট্রিটমেন্ট ধরার পরে আমি আর বলতে পারি না, প্রায় রাত 3টার দিকে আমার জ্ঞান ফেরার পরে আবার আমি অজ্ঞান হয়ে যাই কোনো রকম আর কি, তখন আমি কথা বলতে পারি না, কোনো রকম জ্ঞান ফিরে 3 দিন পরে আমি পুরোপুরি আমার জ্ঞান ফিরে 3 দিন পরে। এই চিকিৎসার খরচ আপনি কিভাবে বহন করছেন? ঢাকা মেডিকেল তো আমার প্রায় মনে করেন 2 থেকে 2.5 লাখ টাকার উপরে গেছে। আমি তো সেই 20 জুলাই লিখেছি, স্বৈরাচার যাওয়ার আগে আগে আমার 2.5 লাখ টাকার মতো প্রায় চলে গেছে। তারপর আমার বন্ধুরা টাকা পাঠায় প্রায় 1.5 লাখ টাকা, আর এমনি মিলাজিলে আর কি নিজেরও কিছু গেছে। এরপর কোনো সাহায্য সহযোগিতা এখনো পর্যন্ত পেয়েছেন? হ্যাঁ, এর ভিতরে তো আমি প্রায় 7-8টা মেডিকেল আমার যাইতেছে, অনেক মেডিকেল আমার দূরাইতেছে, আমার প্রায় না গেলে একদম ধরেন না অনেকটাই গেছে। এখন বললে মানুষ বলবে যে মিথ্যা কথা বলতেছি, টাকা তো আমার যায় না, টাকা আমার সর্বমোট আমার নিজের টাকা গেছে 2 লাখ, আর বাকি যা টাকা গেছে সব পাবলিকের টাকাই গেছে। ডাক্তার কি বলছে, পুরোপুরি সুস্থ হবেন কি? ডাক্তার তো এখনো বলতে কি মেডিকেলগুলোতে এমন হইছে যে আমার চোখের কি সমস্যা ডাক্তার খুইলা বলতেছে না, যে আপনার এই সমস্যাটা আপনি এখানে না আপনি ওখানে যান, বা আপনার বাইরে যেতে আপনাকে রেফার করে দিলাম, এটাও বললেন। এখন এই অবস্থায় দাঁড়িয়ে আসলে যে আপনার সাথে আপনার একটি চোখ, ডান চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, আপনার নাকের হাড় নেই, বা এক প্রকার বলা যায় যে আপনার জীবন গন্তব্যহীন। হ্যাঁ, আমাকে ডাক্তার বলছে আমি আর ভারী কাজ করতে পারবো না। হ্যাঁ, তো এই জায়গায় দাঁড়িয়ে দেশের জন্যই তো লড়েছেন, গণতন্ত্রের জন্য লড়েছেন, মানুষের অধিকারের জন্য লড়েছেন, কোনো সান্ত্বনা কি পান? আমার এখনো মনে হয় যে আমরা এখন বর্তমানে স্বপ্নে আছি, কারণ যেই ফেসিস্ট সরকারের জন্য আমরা লড়লাম, ঠিক আছে, যে ফেসিস্ট সরকার দূর করলাম, এখনো সেই ফেসিস্ট সরকারের লোক জায়গায় জায়গায় বসে আছে। এখন আপনি কি চান আসলে, আপনার এখন দাবিটা কি? আমি এখন চাই যেমন নারায়ণগঞ্জেই তো আমি আহত হয়েছি, বা সবাই বিভিন্ন জায়গাতে আহত হয়েছে, নারায়ণগঞ্জে আগের যেরকম ছিল এরকম যাতে না হয়। যে আজকে 7-8 মাস চলে গেছে, আমরা যে মামলা করছি মামলাগুলো তো 4-5 মাস হয়ে গেছে, আসামি কেন ধরতেছে না, কেন বিচার হইতেছে না আসামিগুলার, এটা কেন? এই বাংলাদেশের জন্য কি আমরা লড়াই করছি? এটাই কি আমাদের স্বপ্নের বাংলাদেশ? আনোয়ার ভাই, চোখের আলো তো প্রায় নিভু। জি, এক ধরনের স্বপ্ন তো ছিল যে আপনার সন্তানরা একটা ভালো বাংলাদেশে বাঁচবে, একটা সুন্দর পরিবেশে বড় হবে, সেই স্বপ্ন নিয়ে গিয়েছিলেন। সেই স্বপ্ন কি চোখের আলোর মতো নিভে যাচ্ছে, না এর মাঝে কোনো সান্ত্বনা পাচ্ছেন যে হয়তো চোখ হারিয়েছেন কিন্তু সুন্দর বাংলাদেশ হয়তো পাবেন? এরকম কোনো স্বপ্ন আপনার মধ্যে কাজ করে কিনা, বা সরকারকে আপনার কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, আমার এমন একটা স্বপ্ন কাজ করে যাতে আমাদের সরকারি বড় বড় চেহারা আমাদের গণ্যমান্য লোক বসা আছে, আমরা এমন একটা বাংলাদেশ চাই, মানে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, গুম খুম মুক্ত একটা বাংলাদেশ চাই, যাতে আমার ছেলে মেয়ে বুক ফুলে চলতে পারে, ফিরতে পারে, বা আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে সবাই বুক ফুলে মনের কথা প্রকাশ করতে পারে, এমন একটা বাংলাদেশ আশা করছি। আমার চোখ চলে গেছে তাতে আমার দুঃখ নাই, একটা চোখ তো পুরোটাই ড্যামেজ, ডাক্তার বলতেছে বিশ্বের কোথাও আমার এই চোখের ট্রিটমেন্ট হবে না, আরেকটা চোখের আলো চলে যাওয়ার পথে ঝাপসা দেখি, তাতেও আমার দুঃখ নেই। আমার গর্ব হয় আমরা একটা ফ্যাসিস্টবাদী সরকার দূর করতে পেরেছি। ভবিষ্যতে আমার ছেলে মেয়ে যাতে কোনো সরকারের মুখ আর কোনো চাঁদাবাজ সরকারের বাহিনী বা কোনো পুলিশ লীগ কোনো বাহিনী আর প্রজন্মে আমাদের ছেলে সন্তান না দেখে। আমি এমন একটা নারায়ণগঞ্জ শহর দেখতে চাই, গুম খুন, নারায়ণগঞ্জ শহরটা তলায় গেছে আওয়ামী লীগ সরকার থাকাকালীন। আমরা এমন একটা নারায়ণগঞ্জ শহর দেখতে চাই গুম খুম ছাড়া, স্বাধীন একটা নারায়ণগঞ্জ শহর দেখতে চাই। ধন্যবাদ আনোয়ার হোসেন, ধন্যবাদ ফয়েজ, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চালিয়েছিলেন নিপীড়ন। তারই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। রেস্টুরেন্ট কর্মচারী আনোয়ারের বাম চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
ডান চোখের অবস্থাও যায় যায়। চিকিৎসকরা জানিয়েছেন দেশের চিকিৎসা সম্ভব নয়। এ অবস্থায় 3 সন্তানের জনক আনোয়ার জানেন না তিনি কি করবেন, কোথায় যাবেন। অপরদিকে 1 সন্তানের বাবা ফয়েজের ডান চোখটি গুলিতে এখন পুরোপুরি নষ্ট। নাক, মুখ, চোয়াল উড়ে গেছে পুলিশের বুলেটে। আনোয়ার এবং ফয়েজ দুজনই ছিলেন শ্রমিক। তারা নিজেদের চাকরির জন্য মাঠে নামেননি, নেমেছিলেন দেশ থেকে বৈষম্য বিতাড়নের আশায়। অথচ হাসিনার পেটোয়া পুলিশ বাহিনী তাদের সেই আশাকে ধূলিসাৎ করে দিয়েছে, সেই সঙ্গে ভেঙে চুরমার করে দিয়েছে তাদের সন্তানসহ পুরো পরিবারের স্বপ্ন। এখন এই মানুষ দুটি জানে না কোথায় গিয়ে দাঁড়াবে তাদের সন্তানেরা, কিংবা কিভাবে চলবে তাদের চিকিৎসা কিংবা বাকিটা জীবন। আমাদের বিশ্বাস এই আনোয়ার ও ফয়েজদের সীমাহীন ত্যাগের উপর প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের পাশে দাঁড়াবে, তাদের পরিবার পরিজনদের কষ্ট সমমর্মিতায় হাত বাড়িয়ে দেবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন আমাদের সাথে। আমাদের ইমেইল nipironer3.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।